নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকে আমার নিবেদন হুমায়ুন আহমেদের লেখা রূপালী দ্বীপ। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে হুমায়ুন আহমেদের লেখা দারুচিনি দ্বীপ গল্পটি একটু শুনে নেবেন, তাহলে আপনারা রূপালী দ্বীপ গল্পটি বুঝতে পারবেন। এটি মূলত তার দ্বিতীয় খণ্ড। দারুচিনি দ্বীপ গল্পটি 3টি খণ্ডে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি আপনাদের সুবিধার্থে সেই 3টি খণ্ডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করি আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা রূপালী দ্বীপ। বেটে মানুষ ভালো দৌড়তে পারে না। বেটে মানুষের পা থাকে খাটো। খাটো পায়ে লম্বা স্টেপ নেওয়া যায় না। কিন্তু বল্টু প্রায় উড়ে যাচ্ছে। সে অসাধ্য সাধন করল। ছুটন্ত ট্রেন প্রায় ধরে ফেলল। তার বন্ধুরা ট্রেনের দরজা জানলায় ভিড় করে আছে। রানা হাত বের করে আছে। একবার বল্টুর হাত ধরতে পারলেই টেনে তুলে ফেলবে। মজার ব্যাপার হচ্ছে, বল্টুর পাশাপাশি ছুটছে মুনা। ট্রেনের কামরা থেকে মুখ বের করে যারা উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে, তাদের সবার মনে প্রশ্ন, এই মেয়েটি পাগলের মতো দৌড়চ্ছে কেন? এর তো দারুচিনি দ্বীপে যাওয়ার কথা না। মুনাও যে শেষ মুহূর্তে বল্টুর সঙ্গে দৌড়তে থাকবে এবং অবিকল বল্টুর মতোই ট্রেনের দরজার হাতল চেপে ধরবে, তা সে নিজেও বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছে, তখন আর সময় নেই। ট্রেনের চাকায় গতির কম্পন, বেগ ক্রমেই বেড়েছে। এখন প্ল্যাটফর্মে নেমে যাওয়ার কোনো উপায় নেই। প্ল্যাটফর্মে হতভম্ব মুখে মুনার বাবা সোবাহান সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি এখনও পুরো ঘটনাটা বুঝতে পারছেন না। মেয়েটা হঠাৎ তার পাশ থেকে এমন ছুটতে শুরু করলো কেন? কেনই বা দৌড়ে ট্রেনের ওপর উঠল? ট্রেনে তার বড় ভাই আছে, এটা একটা ভরসা। অবশ্যই সঞ্জু না থাকলেও সমস্যা হতো না। এই ছেলেমেয়েরা তার মেয়েটার কোনো অনাদর করবে না। এরা সঞ্জুর বন্ধু, তিনি এদের খুব ভালো করে চেনেন। মুনা ট্রেনের জানলা থেকে মুখ বের করে বাবার দিকে তাকিয়ে হাসল। সোবহান সাহেব এত দূর থেকে সেই হাসি দেখলেন না, তবে তিনি হাত নাড়ালেন। হাত নেড়ে এক ধরনের অভয় দিলেন, বলার চেষ্টা করলেন, সব ঠিক আছে। বাবার দিকে তাকিয়ে মুনার কান্না পাচ্ছে। একা একা দাঁড়িয়ে থাকা বাবাকে কি অসহায় দেখাচ্ছে, যেন একজন ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, যার সব প্রিয়জন একটু আগেই ট্রেনে করে অনেক অনেক দূরে চলে গেছে, যাদের আর কখনোই ফিরে পাওয়া যাবে না। মুনার মনে হচ্ছে তার বাবা কাঁদছেন। তিনি অল্পতেই কাঁদেন। মুনা যখন এসএসসি পরীক্ষা দিতে গেল, সেদিনও তিনি কাঁদলেন। চোখ মুছতে মুছতে বললেন, আহা, দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। আজ এসএসসি দিচ্ছে, দুদিন পরে বিয়ে দিতে হবে। যেদিন এসএসসির রেজাল্ট হলো, সেদিনও কাঁদলেন। রুমাল চোখে চেপে ধরে গাঢ় স্বরে বললেন, আমি খুব খুশি হয়েছি রে মা, খুবই খুশি। সেকেন্ড ডিভিশন এমন খারাপ কিছু না, ম্যাট্রিকের সেকেন্ড ডিভিশনেও খুব টাফ। বাবা তার জন্য রাজশাহী সিল্কের শাড়ি কিনে আনলেন, পরীক্ষা পাশের উপহার। মুনার জীবনের প্রথম শাড়ি। সারা জীবনে মুনা নিশ্চয়ই অনেক জামা কাপড় কিনবে, অনেক শাড়ি কিনবে, কিন্তু জীবনের প্রথম শাড়িটার কথা কখনো ভুলবে না। আচ্ছা, এই তথ্য কি বাবা জানেন? বাতাসে মুনার চুল উঠছে, গায়ের ওড়না উঠছে, আর সে মনে মনে বলছে, কেন আমার বাবা এত ভালো মানুষ হলেন? কেন কেন? দলের সবাই চোখ বড় বড় করে মুনার দিকে তাকিয়ে আছে, কেউ কথা বলছে না। বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটতে সময় নিচ্ছে। ট্রেনের অন্য যাত্রীরাও ব্যাপারটা বেশ আগ্রহ নিয়ে দেখছে। মুনাকে তেমন বিচলিত মনে হচ্ছে না। দৌড়ে ট্রেনে এসে ওঠার পরিশ্রমে সে ক্লান্ত। বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, সারা মুখে ঘাম। ওড়নার প্রান্ত দিয়ে সে মুখের ঘাম মুছল। সে এখন দাঁড়িয়ে আছে রানার সামনে। বসার জায়গা আছে, ইচ্ছা করলে বসতে পারে।
বসছে না। ছেলেরা সিগারেট খাবে বলে আলাদা বসেছে। মুনা মেয়েদের দেখতে পাচ্ছে না, সে দাঁড়িয়ে আছে মেয়েদের দিকে পিছন ফিরে। সবার প্রথমে নিজেকে সামলালো রানা। সে থমথমে গলায় প্রায় তোতলাতে তোতলাতে বলল, তুই কি মনে করে ট্রেনে লাফিয়ে উঠলি? চুপ করে আছিস কেন? জবাব দে, আনসার মি। এরকম ইডিয়েটিক একটা কাজ করলি কিভাবে? মুনা কিছু বলল না। সে তার বড় ভাই সঞ্জুর দিকে তাকালো। সঞ্জু জানলা দিয়ে মুখ বের করে আছে। মনে হচ্ছে ট্রেনের কামরায় এত বড় নাটকীয় ঘটনা যে ঘটে যাচ্ছে তার সঙ্গে সঞ্জুর কোনো যোগ নেই। সে বাইরের অন্ধকার দেখতেই পছন্দ করছে। ভাবটা এরকম যেন অন্ধকারে অনেক কিছু দেখার আছে। মুনা নামের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী এই মেয়েটিকে সে চেনে না। রানা এবার হুঙ্কার দিল, কথা বল, মুখ সেলাই করে রেখেছিস কেন? কি মনে করে তুই লাফ দিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়লি? পা পিছলে চাকার নিচে মরেও তো যেতে পারতিস। মরিনি তো, বেঁচে আছি। ভাগ্যক্রমে বেঁচে আছিস। কেন উঠলি এখন বল। মুনা সহজ গলায় বলল, আমি নিজেও জানি না কেন উঠেছি, জানলে বলতাম। ঝোঁকের মাথায় উঠেছি। এখন আমাকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে? কার কাছে ক্ষমা চাইব? তোমাদের কাছে না ট্রেনের কাছে? কথা ঘোরাচ্ছিস কেন? স্ট্রেট কথা, স্ট্রেট জবাব দে। অনুষ্কা বলল, রানা, আপাতত তোমার জেরা বন্ধ রাখো। মেয়েটা হাঁপাচ্ছে, ও শান্ত হোক। মোনা, তুমি এখানে বসো। আমি বসবো না। বসবে না কেন? আমি তেজগাঁ স্টেশনে নেমে যাব। আমাকে নিয়ে আপনাদের কাউকে দুশ্চিন্তা করতে হবে না। রানা গম্ভীর গলায় বলল, তেজগাঁয়ে নেমে যাবি মানে? এই ট্রেন তেজগাঁয়ে থামে না। ফার্স্ট স্টপেজ ভৈরব। আমি চেন টেনে ট্রেন থামাবো, তারপর বেবি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব। রানা হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস বেশি হয়ে যাচ্ছে মুনা। তুই টু মাচ সাহস দেখাচ্ছিস। মেয়েদের টু মাচ কারেজ ভয়ঙ্কর। মুনা ঝাঁঝালো গলায় বলল, তুমি উল্টাপাল্টে ইংরেজি বলবে না তো রানা ভাই, অসহ্য লাগে। আমি উল্টাপাল্টে ইংরেজি বলি? হ্যাঁ বলো, আর অকারণে ধমক দাও। শুধু শুধু আমাকে ধমকাচ্ছ কেন? আমি কি করেছি? কথা নেই বার্তা নেই, তুই লাফ দিয়ে ট্রেনে উঠে পড়লি, আর এখন বলছিস আমি কি করেছি? বলছি তো নেবে যাব, বলার পরও ধমকাচ্ছ কেন? মোনার গলা ভারী হয়ে এলো। নিজেকে সামলানোর আগেই চোখে পানি এসে গেল। অয়ন ভাই দেখে ফেলছে না তো? সে বিবর্ণ মুখে অয়নের দিকে তাকালো। যা ভয় করেছিল তাই। অয়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মোনা কান্না চাপতে গিয়ে আরও সমস্যায় পড়ল। সমস্ত শরীর ভেঙে কান্না আসছে। রানা বিব্রত গলায় বলল, কান্না শুরু করলে কি মনে করে? স্টপ ক্রাইং। মোনা আরও শব্দ করে কেঁদে উঠল। ট্রেনের গতি কমে আসছে। তেজগাঁ চলে এলো বোধহয়। ট্রেন থামবে না, তবে ধীর গতিতে এগোবে। মোনা দরজার দিকে এগোচ্ছে। রানা বলল, তুই যাচ্ছিস কোথায়? মোনা জবাব দিল না। আনুষ্কা উঠে এলো। মোনার পিঠে হাত রেখে কোমল গলায় বলল, মোনা, তুমি আমার পাশে এসে বসো, তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ। মোনা ফুপাতে ফুপাতে বলল, আমি আপনাদের সঙ্গে গিয়ে কি করব? আপনারা বন্ধুরা গল্প করতে করতে যাবেন, আমি কি করব? আমি কার সঙ্গে গল্প করব? আনুষ্কা মোনার কানের কাছে মুখ নিয়ে এসে প্রায় ফিস ফিস করে বলল, আমার কিন্তু ধারণা গল্প করার মানুষ তোমারও আছে। তোমাকে কাঁদতে দেখে সে খুব অস্থির হয়ে পড়েছে। তুমি যদি তেজগাঁ স্টেশনে নেমে পড়ো, সেও নেমে পড়বে। আপা, আপনি চুপ করুন তো। বেশ, চুপ করলাম। তুমিও শান্ত হয়ে বসো। আমার পাশে বসতে ইচ্ছা না করলে যেখানে ইচ্ছা হয় সেখানে বসো। বসবে আমার পাশে? না। মোনা করিডোর ধরে এগোচ্ছে।
রানা যাচ্ছে তার পেছনে পেছনে। এই মেয়েকে চোখের আড়াল করা ঠিক হবে না, ডেঞ্জারাস মেয়ে। কী করে বসে কে জানে, হয়তো ফট করে লাফ দিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে গেল। যে চলন্ত ট্রেনে উঠতে পারে সে নামতেও পারে। রানা নরম গলায় বলল, মুনা শোন, আমার ওপর রাগ করিস না। এতগুলো লোক নিয়ে যাচ্ছি, টেনশনে মেজাজ হট হয়ে থাকে। যাচ্ছিস কোথায়? বস, জানলার কাছে একটা সিট খালি আছে। মুনা বসল। রান্না তার পাশে বসতে বসতে বলল, তোর পাশে কিছুক্ষণ বসি, তোর রাগ কমলে উঠে যাব। আমার রাগ কমেছে, তুমি উঠে যেতে চাইলে যেতে পারো। এতগুলো মানুষকে গাইড করে নিয়ে যাওয়ার টেনশন তুই বুঝবি না। তুমি গাইড করে নিয়ে যাচ্ছ মানে? গাইড করে নেওয়ার এর মধ্যে কি আছে? সবাই ট্রেনে উঠেছে, ট্রেন যাচ্ছে। ব্যাপারটা এত সহজ না রে মুনা। একটা দলকে নিয়ে বেড়াতে যাওয়ার কি সমস্যা তা শুধু দলপতিই জানে, আর কেউ জানে না। দলপতি হলো একটা দলের সবচেয়ে লোনলি মানুষ, নিঃসঙ্গ শেরপা। তুমি বুঝি দলপতি? বলতে বলতে মুনা ফিক করে হেসে ফেলল। রানার মেজাজ খারাপ হয়ে গেল। বড় ফিচেল টাইপ মেয়ে। এই মেয়ে ভোগাবে বলে মনে হয়। তেজগাঁ স্টেশনে চেন টেনে তাকে নামিয়ে দেওয়াই ভালো ছিল। রানা সিগারেট ধরাতে ধরাতে বলল, টিকিট চেকার এলে কি বলবো বুঝতে পারছি না। দুজন যাচ্ছে উইদাউট টিকিট, তুই আর জড়ি। একজনেরটা হলে সামাল দেওয়া যেত, দুজনেরটা কিভাবে সামাল দেব? জড়িয়াফার টিকিট নেই? ওর টিকিট থাকবে কেন? ওর কি যাওয়ার কথা ছিল? ওকে স্টেশনে দেখে তো আমার আক্কেল গুড়ুম, টেনশনে ব্রহ্মতালু শুকিয়ে গেছে। অথচ সবাই নির্বিকার, যেন কিছুই হয়নি। এদেরকে নিয়ে বের হওয়াটাই চূড়ান্ত বোকামি হয়েছে। ভেরি গ্রেট মিস্টেক, মিস্টেক অব দ্য সেঞ্চুরি। জড়ি বসেছে জানলার পাশে। সে জানলা দিয়ে মুখ বের করেছে, নিজেকে আড়াল করার জন্য বড় করে ঘোমটাও দিয়েছে। তাকে লাগছে নতুন বউয়ের মতোই। আর আসলেই তো সে নতুন বউ। আজ তার বিয়ে হওয়ার কথা ছিল। সব ঠিকঠাক মতো হলে এতক্ষণে সে থাকতো বাসর ঘরে স্বামীর সঙ্গে। স্বামীর অধিকার ফলানোর জন্য লোকটা হয়তো এতক্ষণে তাকে নিয়ে ছটকাছটকি শুরু করত। জড়ি বিয়ের আসর থেকে পালিয়েছে। তার দুহাতে মেহেন্দির সুন্দর ডিজাইন, গায়ে শাড়িটা লাল বেনারসি। গয়না যা ছিল সে খুলে হ্যান্ডব্যাগে রেখেছে, শাড়ি বদলানো হয়নি। অনুষ্কার একটা শাড়ি নিয়ে ট্রেনের বাথরুমে গিয়ে বদলে এলে হয়, ইচ্ছা করছে না। বেনারসি পরে ট্রেনের জানলায় মুখ রেখে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে। অনেক দিন পর নিজেকে মুক্ত লাগছে। জড়ি তার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ বোধ করছে। তার বন্ধুরা এখনো জিজ্ঞেস করেনি কেন জড়ি বিয়ের আসর থেকে পালিয়ে এলো। সবাই এমন ভাব করছে যেন এটাই স্বাভাবিক, এখানে জিজ্ঞেস করার কিচ্ছু নেই। জড়ি ঠিক করেছে কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই সব বলবে। কিছুই সে গোপন করবে না, কারণ তারা যাচ্ছে দারুচিনি দ্বীপ। তারা ঠিক করে রেখেছে দারুচিনি দ্বীপে তাদের মধ্যে কোনো আড়াল থাকবে না। তারা তাদের মধ্যকার সব ক্ষুদ্রতা তুচ্ছতা দূর করবে। জড়ির পাশে বেশ কিছু খালি জায়গা। মনে হচ্ছে ইচ্ছা করেই সবাই মিলে জড়িকে আলাদা থাকতে দিচ্ছে। সবচেয়ে ভালো হতো সে যদি অন্য কোনো কামরায় খানিকক্ষণ বসে থাকতে পারত। তা সম্ভব না। বিয়ের সাজে সাজা একটা মেয়ে কোনো এক কামরায় সঙ্গীহীন একা বসে আছে, এই দৃশ্য কেউ সহজভাবে নিতে পারবে না। বরং এই ভালো, সে আছে বন্ধুদের মাঝে। বন্ধুরা তাকে আলাদা থাকতে দিচ্ছে, কেউ তার দিকে তাকাচ্ছেও না। এখন তারা চা খাচ্ছে, ট্রেনের বুফেকারের কুৎসিত চা। কিছুক্ষণ পরপর তাই খাওয়া হচ্ছে, মহানন্দে খাওয়া হচ্ছে। এই খাওয়ারও এক এক সময় এক এক কায়দা। এখন খাওয়া হচ্ছে পিরিচে। 10 জন ছেলে মেয়ে পিরিচে ঢেলে শব্দ করে চা খাচ্ছে। মোটামুটি অদ্ভুত দৃশ্য। কামরার অন্য যাত্রীরা কৌতূহলী চোখে তাকাচ্ছে, কেউ কিছু জিজ্ঞেস করছে না। 20-21 বছরের একদল ছেলে মেয়েকে সবসময় বিপজ্জনক ধরা হয়, এদের কেউ ঘাঁটাতে চায় না।
যাত্রীদের মধ্যে একজন কৌতূহল প্রবল হওয়ায় সে বিপজ্জনক কাজটি করেই ফেলল। মোতালেবকে বলল, আপনারা কোথায় যাচ্ছেন? মোতালেব তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেল এবং সে গম্ভীরভাবে বলল, আপনি অত্যন্ত জটিল প্রশ্ন করেছেন। মানব সম্প্রদায় কোথায় যাচ্ছে তা সে নিজেই জানে না। জানলে মানব সম্প্রদায়ের আজ এই দুর্গতি হতো না। যাত্রীদের বেশিরভাগই হাসছেন, শুধু প্রশ্নকর্তা এবং মোতালেব এই দুজন গম্ভীর মুখে দুজনের দিকে তাকিয়ে আছে। মোতালেবের অনেক দায়িত্বের একটা হচ্ছে পুরো দলটাকে হাসাতে হাসাতে নিয়ে যাওয়া। সে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে। সবাই হাসছে, শুধু জড়ি হাসছে না। সে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। একসময় সে মনে মনে বলল, আল্লাহ, তুমি আমার মনটা ভালো করে দাও। অনুষ্কা বলল, জড়ি, তোর ঠান্ডা লাগবে, মাথা ভেতরে টেনে নে। কচ্ছপের মতো সারাক্ষণ মাথা বের করে রেখেছিস কেন? জড়ি বলল, আমার ঠান্ডা লাগছে না। বাইরে দেখার কিছু নেই, অন্ধকারে শুধু শুধু তাকিয়ে আছিস কেন? জড়ি শান্ত গলায় বলল, এই মুহূর্তে আমার অন্ধকার দেখতেই ভালো লাগছে। ফিলোসফারের মতো কথা বলছিস যে। আচ্ছা, আর বলবো না, চল তোকে নিয়ে চা খেয়ে আসি। জায়গা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না, আয় তো তুই। জড়ি উঠল। অনুষ্কা জড়ির হাত ধরে ফিসফিস করে বলল, চোখ মোচ, তোর চোখে পানি। মুখের হাসি সবাইকে দেখানো যায়, চোখের পানি কাউকে দেখাতে নেই। তুই নিজেও তো ফিলোসফারের মতো কথা বলছিস। ফিলোসফি ছোঁয়াচে রোগের মতো, একজনকে ধরলে সবাইকে ধরে। কিছুক্ষণ পর দেখবি আমাদের বল্টুও ফিলোসফারের মতো কথা বলা শুরু করেছে। তারা দুজনে একসঙ্গেই বল্টুর দিকে তাকালো। বল্টু বলল, তোমরা যাচ্ছ কোথায়? চা খেতে যাচ্ছি। চলো, আমিও যাব, তোমাদের বডিগার্ড হিসাবে যাব। বল্টু, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি যেখানে বসে আছো সেখানে বসে থাকো, নো মুভমেন্ট। বল্টু নামটা না ডাকলে হয় না? আমার একটা সুন্দর নাম আছে, অয়ন। অনুষ্কা বলল, এমন কাব্যিক নাম তোমাকে মানায় না। বল্টু হলো তোমার জন্য সবচেয়ে মানানসই নাম। বল্টু, মিস্টার বি। বুফেকার একেবারে শেষ মাথায়। এদের অনেকক্ষণ হাঁটতে হলো। অনুষ্কা এখনও জড়ির হাত ধরে আছে। হাত ধরাধরি করে এক কামরা থেকে অন্য কামরায় যাওয়া বেশ ঝামেলার ব্যাপার, কিন্তু অনুষ্কা হাত ছাড়ছে না। অনুষ্কা বলল, জড়ি, তোর কোন জার্নিটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়? ট্রেন জার্নি। আমারও। কী জন্য বলতো? চারিদিকে দেখতে দেখতে যাওয়া যায়। হয়নি, ট্রেনে চলার সময় ঝিকঝিক শব্দ হতে থাকে, এক ধরনের তাল তৈরি হয়, নাচের তাল। এই জন্যই ভালো লাগে। আমি এইভাবে কখনো ভাবিনি। আমিও ভাবিনি, বাবার কাছে শুনেছি। আমার কাছে মনে হয়েছে এটাই বোধহয় ট্রেন জার্নি ভালো লাগার আসল কারণ। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। ট্রেনে উঠলেই অনুষ্কার এই লাইনগুলো মনে হয়, এখনও মনে হচ্ছে। যদিও কারোর চোখে ঘুম নেই, রজনীও নিঝুম নয়। ট্রেনের শব্দ ছাড়াও আকাশে মেঘ ডাকছে। বৃষ্টি কি হবে? হলে তো খুব ভালো হয়। অনুষ্কা বলল, এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? জরি বলল, হুম। সায় দেওয়ার জন্য সায় দেওয়া। সে আসলে কিছুই শুনছে না, তার শুনতে ইচ্ছা করছে না। সব মানুষই দিনের কিছু সময় নিজের সঙ্গে কথা বলে, পাশের অতি প্রিয়জনও কি বলছে না বলছে তার কানে যায় না। অনুষ্কা বলল, এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং কেন বলতো? জানি না। প্রতিটি কামরার আলাদা অস্তিত্ব আছে। এক একটা কামরা পার হচ্ছি আর মনে হচ্ছে আমরা আলাদা আলাদা অস্তিত্ব অতিক্রম করে এগোচ্ছি। হুম। তুই আমার কথা কিছুই শুনছিস না, মন দিয়ে শুনলে হেসে ফেলতি, কারণ আমি খুব সস্তা ধরনের ফিলোসফি করছি। আচ্ছা।
বুফে কারের ম্যানেজার বলল, কাটলেট আর বোম্বাই টোস্ট ছাড়া কিছুই নেই। অনুষ্কা বলল, কাটলেট এবং বোম্বাই টোস্ট খাওয়ার জন্য আমরা আসিনি, আমরা চা খেতে এসেছি। চা নেই, ওভালটিন আছে। ওভালটিন? ওভালটিন কে খায়? বাংলাদেশ হচ্ছে চায়ের দেশ, এখানে পাওয়া যাবে চা, বিদেশিদের জন্য কফি, ওভালটিন কেন? ম্যানেজার হাই তুলল, জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। ওভালটিন বিক্রি করলে লাভ অনেক বেশি, এই তথ্য মেয়ে দুটিকে দেওয়ার তার প্রয়োজন নেই। অনুষ্কা বলল, ভাই আপনি এমন বিশ্রী করে হাই তুলবেন না, আমরা চা খেতে এসেছি, চা খাবো, আপনি কোত্থেকে জোগাড় করবেন তা আপনার ব্যাপার। 11টার পর সার্ভিস বন্ধ। বন্ধ সার্ভিস চালু করুন, আমরা ওই কোনায় বসেছি, চা না খেয়ে যাব না। শুনুন, চিনি যেন কম হয়, গাদাখানিক চিনি দিয়ে শরবত বানিয়ে ফেলবেন না। ম্যানেজারের কোনো ভাবান্তর হলো না, সে আবার হাই তুলল। চলতি ট্রেনে ছোটোখাটো ঝামেলা হয়, এই সব পাত্তা দিলে চলে না। চা অবশ্য সে সহজেই দিতে পারে, টি ব্যাগ আছে, গরম পানি আছে, কিন্তু দরকারটা কি? মেয়ে দুটো খানিকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে চলে যাবে, রাগারাগিও হয়তো করবে, করুক না, অসুবিধা কি? সুন্দরী মেয়ে রাগারাগি করলেও দেখতে ভালো লাগে। ম্যানেজার মনে মনে অতি কুৎসিত একটা গালাগালি দিল। সুন্দর সুন্দর মেয়েদের এই সব গালি দিতেও লাগে, ওদের শুনিয়ে গালিটা দিতে পারলে হয়তো আরও ভালো হতো, সেটা সম্ভব না। জরি এবং অনুষ্কা মুখোমুখি বসেছে, জানালা খোলা, খোলা জানালায় হু হু করে হাওয়া আসছে, তাদের শাড়ির আঁচল পতাকার মতো পতপত করে উঠছে। অনুষ্কা বলল, কি বাতাস দেখেছিস? আকাশের দিকে তাকিয়ে দেখ, দারুণ বৃষ্টি হবে, ঝমঝমিয়ে একটা বৃষ্টি দরকার, ঝমঝমিয়ে বৃষ্টি নামলেই তোর মনের মেঘ কেটে যাবে। মন বিশেষজ্ঞ হলি কবে থেকে? অনেক দিন থেকে। আমি নিজেই রোগী, নিজেই ডাক্তার। আমার নিজের মন কিভাবে খারাপ হয় কিভাবে ভালো হয় তা আমি মনিটর করি। মনিটর করতে করতে আমার এখন এক ধরনের ক্ষমতা হয়েছে, মন ভালো করার কৌশল আমার চেয়ে ভালো কেউ জানে না। বৃষ্টি নামলেই আমার মন ভালো হয়ে যাবে? ইয়েস ম্যাডাম। তোর মন ভালো হবে, কিন্তু সবার মন তো আর তোর মতো না, আমরা সবাই আলাদা আলাদা। আলাদা হলেও এক ধরনের মিল আছে, দুঃখ পেলে সবাই মন খারাপ হয়, সবাই কাঁদে, কেউ শব্দ করে, কেউ নিঃশব্দে। জরি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সবাই যে কাঁদে তা কিন্তু না, কেউ কেউ হেসেও ফেলে। অনুষ্কা চুপ করে গেল। জরি বলল, চা কিন্তু এখনো দেয়নি, লোকটাকে দেখে মনে হচ্ছে সে দেবে না, দেখ দেখ কি বিশ্রী করে তাকাচ্ছে। অনুষ্কা বলল, কি ব্যাপার, এখনো যে চা আসছে না? ম্যানেজার বলল, একবার তো বলেছি, 11টা বাজে, সব বন্ধ। আমরা কিন্তু চা না খেয়ে যাব না। ম্যানেজার মনে মনে তার প্রিয় গালটা দিল। আফসোস, এরা কেউ শুনতে পাচ্ছে না, শুনতে পেলে দৌড়ে পালিয়ে যেত। সে যেখানে বসে আছে সেখান থেকে মেয়ে দুটোকে পরিষ্কার দেখা যাচ্ছে না, তাতে অসুবিধা নেই। পিছন দিক থেকে একজনের পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে, ফর্সা পেট, দেখতে ভালো লাগছে, এখান থেকে অনুমান করা যায় গোটা শরীরটা কেমন। অনুষ্কা ম্যানেজারের দিকে তাকিয়ে আবার বলল, কি চা দেবেন না? ম্যানেজার বলল, না। অনুষ্কা নিঃশ্বাস ফেলে বলল, না শব্দটা শুনতে কি খারাপ লাগে লক্ষ্য করেছিস জরি? অথচ এই শব্দটাই আমরা সবচেয়ে বেশি শুনি। আমরা নিজেরাও প্রচুর বলি। আমি বলি না, আমি সবসময় হ্যাঁ বলার চেষ্টা করি। সবার সাহস তো আর তোর মতো না। অনুষ্কা বলল, আমি আসলে কিন্তু ভীতু ধরনের একটা মেয়ে, সবসময় সাহসী মুখোশ পরে থাকি। আমাদের মধ্যে সত্যিকারের সাহসী যদি কেউ থাকে সে হলো তুই নিজে। আমাকে সাহসী বলছিস কেন? বিয়ের আসর থেকে তুই পালিয়ে এসেছিস, তোর গায়ে এখনও বেনারসি শাড়ি, কটা মেয়ে এই কাজ পারবে? কাজটা কি আমি ঠিক করেছি? তা তো আমি বলতে পারবো না, তুই বলতে পারবি।
আমি বাইরে থেকে তোর ব্যাপারে কি মতামত দেব? যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হচ্ছিল সে ছেলেটা ভালো না, মন্দ ছেলে। মানুষের ভালো মন্দ চট করে বোঝা যায় না। তোর সঙ্গে তো ছেলেটার পরিচয়ই হয়নি, তুই বুঝলি কি করে সে মন্দ? বিয়ের 2 দিন আগে সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল। গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ সে আমার গায়ে হাত দেয়। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমরা পেছনের সিটে। গায়ে হাত দেয় মানে কি? হাতে হাত রাখে? যে ছেলে জানে 2 দিন পর তোর বিয়ে হচ্ছে তার সঙ্গে, সে অবশ্যই তোর হাতে হাত রাখবে। আমি তাতে কোনো সমস্যা দেখি না। হাতে হাত নয়, অন্য ব্যাপার, কুৎসিত ব্যাপার, আমি মুখে বলতে পারবো না। এবং এই ব্যাপারটা ড্রাইভারের সামনে ঘটে। ড্রাইভার গাড়ির ব্যাক ভিউ মিররে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছিল। সে ছিল নির্বিকার, কারণ এই জাতীয় ঘটনা এই গাড়িতে আরও ঘটেছে। এটা ড্রাইভারের কাছে নতুন কিছু ছিল না। তুই তখন কি করলি? কঠিন গলায় ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। তারপর গাড়ির দরজা খুলে দৌড়ে পালিয়ে গেলাম। কি ঘটেছিল বাসায় সবাইকে বললি? হ্যাঁ, বিয়ে ভেঙে দেওয়ার জন্য আমি আমার বড় চাচার পা পর্যন্ত ধরে কাঁদলাম। বড় চাচা রাজি হলেন না, কারণ ছেলের নাকি মস্তানদের সঙ্গে ভালো কানেকশন। এরকম কিছু করলে ভয়ঙ্কর ক্ষতি হবে। জেনে শুনে তোর বড় চাচা এমন একজন ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলেন? হ্যাঁ, করলেন। কারণ ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে চাচার ব্যবসার সুবিধা হয়। বিয়ের আসর থেকে তুই পালিয়ে এলি কিভাবে? বড় চাচি ব্যবস্থা করে দিলেন। আমি হতাশ হয়ে হাল ছেড়ে বসেছিলাম। বড় চাচি পালিয়ে যেতে বললেন। আগে তো শুনেছিলাম তোর এই চাচি তোকে দেখতে পারে না। মানুষকে চট করে চেনা যায় না অনুষ্কা। এই চাচি আমাকে সত্যি সত্যি অপছন্দ করতেন। সারাক্ষণ কঠিন সব অপমান করতেন। আমরা যে তার বাড়িতে আশ্রিত অন্নদাস, এই কথা দিনের পর দিন খুব কম করে হলেও 10 বার করে মনে করিয়ে দিতেন। অথচ এই তিনি আমার চরম দুঃখের সময় আমার পাশে এসে দাঁড়ালেন। আমার মা আমার পাশে এসে দাঁড়ালো না, আমার বাবাও না। কে পাশে এসে দাঁড়ালো? আমার বড় চাচি। অনুষ্কা বলল, চার ব্যাপারটা মন থেকে তাড়াতে পারছি না। মনে হচ্ছে 1 কাপ চা খেতে না পারলে মরে যাব। কি করা যায় বলতো? জরি বলল, এখন আর শুধু একটাই জিনিস করা যেতে পারে, ওই লোকটার পায়ে ধরা। সেটা কি ঠিক হবে? সামান্য 1 কাপ চায়ের জন্য পা ধরা, তাও যদি সুন্দর পা হতো একটা কথা ছিল। অনুষ্কা অন্যমনস্ক গলায় বলল, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা। এই দুটো লাইন রবীন্দ্রনাথের কোন গল্পে আছে বলতো? জানি না, বলতে পারবো না। হঠাৎ কবিতার লাইন কেন? অনুষ্কা বলল, তোর পায়ে ধরার কথা থেকে মনে এলো, আমাদের মন বিচিত্র, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে। গল্প গুছিয়ে আছে জানি, কিন্তু কোন গল্প মনে পড়ছে না। আমার কিছু মনে না এলে খুব অস্বস্তি লাগে, মাথায় চাপা যন্ত্রণা হয়। আমার ইচ্ছা করে ডেকে ডেকে সবাইকে জিজ্ঞেস করি, হ্যালো ম্যানেজার সাহেব, বলুন তো, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, এই দুটো লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের কোন গল্পে আছে? ম্যানেজার কঠিন চোখে তাকিয়ে রইল। জরি বলল, শুভ্র বলতে পারবে, যদি কেউ জানে শুভ্র জানবে। শুভ্র শুকনো মুখে একটা সিগারেট ধরিয়েছে। সিগারেট ধরানোর অস্বস্তিতে সে প্রায় মরে যাচ্ছে। মোতালেবের চাপাচাপিতে এটা করতে হয়েছে। মোতালেব হুঙ্কার দিয়ে বলেছে, খাবি না মানে? খেতে হবে। গুড বয় হয়ে অনেক দিন পার করেছিস, আর না, এখন আমরা ব্যাড বয় হব। ব্যাড বয় হলে সিগারেট খেতে হবে? অবশ্যই খেতে হবে। সিগারেট খেতে হবে, গাঁজা খেতে হবে, শার্টের বুকের বোতাম খোলা রাখতে হবে, মেয়েরা আশেপাশে থাকলে অশ্লীল রসিকতা করতে হবে। খোল, শার্টের বুকের বোতাম খোল, যাতে বুকের লোম দেখা যায়। এই, তোর বুকে লোম আছে? শুভ্রের চোখ মুখ লাল হয়ে গেল। মোতালেব বলল, লজ্জায় তুই দেখি টমেটোর মতো হয়ে গেছিস। ফুসফুস ভর্তি করে সিগারেটের ধোঁয়া নে, দেখবি লজ্জা কেটে যাবে।
লাজুক মানুষ এই জন্যই সিগারেট বেশি খায়, লজ্জা ঢাকার জন্য খায়। গাঁজা খেলে কি হয় জানিস? না। লজ্জা বেড়ে যায়। গাঁজা হলো লজ্জাবর্ধক। বডি বিল্ডারও দেখবি গাঁজার কলকেতে টান দিয়ে মিহি মেয়েলি গলায় কথা বলবে। গাঁজার অন্য মজা। শুভ্র বলল, তুই গাঁজা খেয়েছিস? অবশ্যই খেয়েছি, গাঁজা খেয়েছি। কালী পুজোর সময় ভাঙের যে শরবত করে তাও খেয়েছি। ভাঙের শরবত খেলে ইন্টারেস্টিং ব্যাপার হয়। কি হয় শুনতে চাস? চাই। এই তো পথে আসছিস। আমার ধারণা ছিল তুই বলবি শুনতে চাই না। তারা তোকে বলবো কি হয়। তার আগে জড়ি আর অনুষ্কাকে নিয়ে আসি। ওরা কোথায়? চা খেতে গিয়েছে বুফে-কারে। চল ওদের নিয়ে আসি। ভাং খেলে কি হয় এটা শুনলে মেয়েরা খুব মজা পায়। এটা বলতে হবে মেয়েদের সামনে। শুভ্রর যেতে ইচ্ছা করছে না। সিগারেট হাতে নিয়ে হাঁটতে লজ্জা লজ্জা লাগছে। তার কাছে মনে হচ্ছে সে কোনো অপরাধ করে ফেলেছে এবং মা পরিষ্কার দেখছেন। এক্ষুনি যেন তিনি বলবেন, শুভ্র বাবা তোমার হাতে কি? মোতালেব বলল, সবাই মিলে ছাদে বসে যেতে পারলে ইন্টারেস্টিং হতো। ট্রেনের ছাদে হাত পা ছড়িয়ে শুয়ে থাকলে দারুণ লাগে। শুভ্র বলল, ভয় লাগে না? প্রথম 2-3 মিনিট ভয় লাগে, তারপর আর লাগে না। অনুষ্কা ওদের দেখেই বলল, ওই ম্যানেজার আমাদের চা দিচ্ছে না, আধ ঘন্টার মতো বসে আছি, একটু বলে দেখো না। মোতালেব বলল, তোমার মতো রূপবতীকে চা দেয়নি আমাকে দেবে? হাতি ঘোড়া গেল তল, মোতালেব বলে কত জল। তোমার তো অনেক টেকনিক আছে। আচ্ছা দেখছি, একটা নিউ টেকনিক অ্যাপ্লাই করে দেখি। শুভ্র তুই আয় আমার সঙ্গে, এই টেকনিকে ম্যান পাওয়ার লাগে। শুভ্র বাধ্য ছেলের মতো রওনা হলো। সে ভেবেছিল তার হাতে সিগারেট দেখে জড়ি বা অনুষ্কা কিছু বলবে। তারা কিছু বলেনি, শুধু জড়ি সিগারেটের দিকে তাকিয়ে বিচিত্র ভঙ্গিতে হেসেছে। বাচ্চা ছেলে বাবার জুতোয় পা ঢুকিয়ে হাঁটার চেষ্টা করলে মারা যেমন ভঙ্গিতে হাসে, অনেকটা সেই ভঙ্গির হাসি। মোতালেব কাঁচুমাচু মুখে ম্যানেজারকে বলল, ভাইজান রূপবতী দুটো মহিলা আধ ঘন্টা ধরে বসে আছে, এদের চা দিচ্ছেন না কেন? বুফে কার বন্ধ। এখানে আসার পথে দেখলাম টি পটে চা দিয়ে ফার্স্ট ক্লাসের দিকে যাচ্ছে। আগে অর্ডার ছিল। ভাই আমরা গল্পগুজব করতে করতে ছুটি কাটাতে যাচ্ছি, দেন না 10 টাকা না হয় বেশি রাখেন, নো প্রবলেম। বললাম তো হবে না। এরা আমাদের দুজনকে আশা করে পাঠিয়েছে। এর নাম শুভ্র, অতি ভালো ছেলে। শুভ্রর প্রেস্টিজের একটা ব্যাপারও আছে। চা নিয়ে যেতে না পারলে মেয়েগুলোর সামনে শুভ্রর মান থাকবে না। এক কথা কয়বার বলবো, আপনারা কেন বিরক্ত করছেন? তাহলে কি এদের নিয়ে উঠে চলে যাব? সেটা আপনার ইচ্ছা। ভাইজান আমরা কিন্তু ভালো মানুষ না, এখন আমরা দুজন আপনার গায়ে থুতু দেব, থু করে একদলা থুতু ফেলব। হতভম্ব ম্যানেজার বলল, কি বললেন? আপনার গায়ে থুতু ফেলব। ফাজলামি করছেন নাকি? জি না ব্রাদার, ফাজলামি করছি না। শুভ্র এর গায়ে থুতু ফেলতো। শুভ্র সঙ্গে সঙ্গে থু করে থুতু ফেলল এবং থুতু ফেলে তার নিজেরই বিস্ময়ের সীমা রইল না। এটা সে কী করলো, কিভাবে করতে পারল? ম্যানেজার লোকটা কি অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। শুভ্র করুণ চোখে তাকালো মোতালেবের দিকে। মোতালেব সহজ গলায় বলল, এখন আমরা যাই, বন্ধুদের সঙ্গে গল্প করতে যাই। আরও 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিটের মধ্যে চা না আসে তাহলে ট্রেনের দরজা খুলে ধাক্কা দিয়ে তোকে নিচে ফেলে দেব। আমার ভালো নাম মোতালেব, বন্ধুরা বলে মোতা মিয়া। একবার এক পাঞ্জাবির গায়ে পিশাব করে দিয়েছিলাম, সেই থেকে মোতা মিয়া। মোতালেবরা জড়িদের কাছে ফিরে গেল। জড়ি বলল, চা আসছে?
মোতালেব বলল, বুঝতে পারছি না, তবে সম্ভাবনা আছে। ওষুধ দিয়ে এসেছি, ওষুধে কাজ হবে কিনা জানি না। হতে পারে, আবার নাও হতে পারে, আবার উল্টো অ্যাকশনও হতে পারে। ওষুধটা কি? মাইল্ড ডোজের সালফার ড্রাগ দেওয়া হয়েছে। সালফার ড্রাগে কাজ না হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। জরি বলল, শুভ্রর মুখটা এমন মলিন লাগছে কেন? কি হয়েছে শুভ্র? শুভ্র জবাব দিল না, চোখ নিচে নামিয়ে নিল। লজ্জায় সে মাথা তুলতে পারছে না। অনুষ্কা বলল, আচ্ছা শুভ্র, এই লাইন দুটো কোথায় আছে বলতে পারবে? পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা। শুভ্র ক্ষীণ গলায় বলল, গল্পগুচ্ছে আছে। গল্পের নাম কি? গুপ্তধন। থ্যাংক ইউ লার্নড কানা বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশংসা বাক্যেও শুভ্রের কিছু হলো না। তার মুখ মলিন হয়েই রইল। তার শুধু মনে হচ্ছে, যদি কোনোদিন মা এই ঘটনাটা জানতে পারবেন, তার কেমন লাগবে। মা অবশ্যই জানতে চাইবেন সে কেমন করে এই ঘটনাটা সে করল। তখন সে কি বলবে? কিংবা মা হয়তো কিছুই জানতে চাইবেন না, শুধু শান্ত চোখে তাকিয়ে থাকবেন। সে তো আরও ভয়াবহ। শুভ্রর মা রাহেলার ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত মাজছিলেন, হঠাৎ মাথা ঘুরে উঠল। তিনি দেওয়াল ধরে টাল সামলালেন। এরকম অবস্থায় কোথাও বসে যাওয়া উচিত। আশেপাশে বসার কিছু নেই, বসতে হলে মেঝেতে বসতে হয়। রাহেলা ক্ষীণ স্বরে ডাকলেন, মধুর মা, মধুর মা। মধুর মা একতলায় ছিল। রাহেলার গলার স্বর এত দূর পৌঁছনোর কথা না, কিন্তু মধুর মার কান খুব পরিষ্কার। সে সঙ্গে সঙ্গে ছুটে এলো। রাহেলা প্রায় ফিসফিস করে বলল, বেতের চেয়ারটা এনে দাও তো, আমার মাথা ঘুরছে। মধুর মা বেতের চেয়ার এনে দিল। বরফ মিশিয়ে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। শরীর বেশি খারাপ লাগছে আম্মা, ডাক্তারে খবর দিব? ডাক্তার লাগবে না। শুভ্রর ঘরে বাতি জ্বলছে কেন? বাতি জ্বালালো কে? যাও, বাতি নিমিয়ে দরজা বন্ধ করে এসো, পানি পরে আনবে। দরজায় তালা দিমু আম্মা? হ্যাঁ, তালা দাও। মধুর মা শুভ্রর ঘরে ঢুকল। রাহেলা অস্বস্তি বোধ করতে লাগলেন। শুভ্রর ঘরে কেউ ঢুকলে তার ভালো লাগে না। শুভ্র বাড়ি ছেড়ে গেছে 3 ঘন্টাও হয়নি। তার কাছে মনে হচ্ছে অনন্তকাল পার হয়ে গেছে। এই প্রথম শুভ্রর বাড়ি ছেড়ে বাইরে যাওয়া। শুভ্র আর 10টা ছেলের মতো হলে তিনি এতটা বিচলিত হতেন না। সে আর 10টা ছেলের মতো নয়। চোখ থেকে চশমা খুলে ফেললে সে কিছুই দেখে না। একজনকে সারাক্ষণ তার চশমা খুঁজে দিতে হয়। তার উপর শুভ্রর চশমা ভাঙার রোগ আছে। অকারণেই হোঁচট খেয়ে চশমা ভেঙে ফেলবে। তিনি অবশ্য শুভ্রের ব্যাগে 2টো বাড়তি চশমা দিয়ে দিয়েছেন। প্রয়োজনের সময় সেই চশমা দুটো শুভ্র কি খুঁজে পাবে? মধুর মা গ্লাসে করে হিম শীতল পানি নিয়ে এলো। এক চুমুক পানি খেয়েই রাহেলার মনে হলো তার আসলে পিপাসা পায়নি। রাহেলা বললেন, মজিদ কি এসেছে মধুর মা? জি এসেছে। কতক্ষণ হলো এসেছে? অনেকক্ষণ। আমাকে বলনি কেন? রাহেলা উঠে দাঁড়ালেন। তার মাথা অবশ্যই এখনও ঘুরছে। আজ সকালে ব্লাড প্রেশারের ওষুধ তিনি কি খেয়েছেন? রাহেলা মনে করতে পারলেন না। মজিদকে পাঠাতে হবে ডাক্তার সাহেবকে আনার জন্য। রাহেলার এক দূর সম্পর্কের চাচা তার ডাক্তার। ওর বাসায় টেলিফোন নেই, খবর দিয়ে কাউকে পাঠাতে হবে। দরজার বাইরে দাঁড়িয়ে মজিদ খুক খুক করে কাশল। রাহেলা বললেন, মজিদ তুমি কখন এসেছ? অনেকক্ষণ হইল আসছি। খবর দাওনি কেন? মজিদ অন্যদিকে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। এ বাড়ির সবকটা কাজের মানুষ এমন গাধা কেন? মজিদকে স্টেশনে পাঠানো হয়েছিল দূর থেকে দেখার জন্য শুভ্র ঠিকঠাক মতো ট্রেনে উঠতে পারল কিনা।
এই খবর সে বাসায় এসে দেবে না? শুভ্র কি ট্রেনে ঠিকঠাক মতো উঠেছে? জি আম্মা। ওর বন্ধুরা সব ছিল? জি ছিল। শুভ্র তোমাকে দেখতে পায়নি তো? জি না, ছোট ভাইজানের চোখে চশমা ছিল না। রাহেলা হতভম্ব হয়ে গেলেন। এই গাধা কি বলছে? চোখে চশমা ছিল না মানে কি? গাধারা কি জানে না চশমা ছাড়া শুভ্র অন্ধ? নিজেকে সামলে নিয়ে সহজ ভঙ্গিতে রাহেলা বললেন, চোখে চশমা ছিল না? জি না। চশমা ছাড়া সে ট্রেনে উঠল কিভাবে? একজন সুন্দর মতো আফা উনার হাত ধইরা টাইনে তুলে নিয়েছে। তুমি জিজ্ঞেস করনি আপনার চশমা কোথায়? জি না, আপনে বলেছেন দূর থাইক্কা দেখতে। গাধাটার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। রাহেলা দোতলায় উঠে এলেন। এইটুকু সিঁড়ি ভাঙতেই তার দম আটকে আসছে। মনে হচ্ছে মাথা ঘুরে মেঝেতে পড়ে যাবেন। মধুর মাকে দিয়ে খবর পাঠালেন যেন ডাক্তার আনা হয়। ঘড়ি দেখলেন, শুভ্রর বাবার আসার সময় হয়েছে। তার সঙ্গে কথা বললে রাহেলার মনের অস্থিরতা কিছুটা কমবে। মানুষটা হয়তো যুক্তি দিয়ে বোঝাবে চশমা ছাড়া শুভ্রের তেমন অসুবিধা হবে না, কিংবা কোনো ব্যবস্থা করবেন যেন ট্রেনেই শুভ্র চশমা পেয়ে যায়। সুন্দর মতো একজন আফা শুভ্রের হাত ধরে টেনে তুলেছে। এই সুন্দর মতো আপাটাকে শুভ্রের কোনো মেয়ে বন্ধু আছে বলে তিনি জানেন না। এ বাড়িতে মেয়েরা কখনো আসেনি। কারোর সঙ্গে ভাব থাকলে শুভ্র নিশ্চয়ই তাকে এ বাড়িতে আসতে বলতো। রাহেলার খুব শরীর খারাপ লাগছে, আবার পিপাসা হচ্ছে, হাত কাঁপছে। শুভ্রের বাবা ফিরলেন রাত 12:10। এত রাতে তিনি কখনো বাড়ি ফেরেন না। তার সিরামিকের কারখানায় সমস্যা হয়েছে বলে গত কয়েক রাত ফিরতে দেরি হচ্ছে। ইয়াজউদ্দিন সাহেব দোতলায় উঠে গেলেন। উঠে দেখলেন শুভ্রর ঘরে বাতি জ্বলছে। তিনি বিস্মিত হয়ে উঁকি দিলেন। শুভ্রর বিছানায় রাহেলা পা তুলে বসে আছেন। রাহেলার মাথার চুল ভেজা, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মাথায় পানি ঢালা হয়েছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, কি ব্যাপার? রাহেলা ক্ষীণ গলায় বললেন, শুভ্র তার চশমা হারিয়ে ফেলেছে। শুভ্রের কথা জানতে চাচ্ছি না, তোমার কি হয়েছে? আমার খুব অস্থির লাগছে। প্রেশার বেড়েছে? হুম। ডাক্তার এসেছিল? হুম। প্রেশার এখন কত? উনি বলেননি, ওষুধ খেতে দিয়েছেন। খেয়েছো? হুম। ইয়াজউদ্দিন সাহেব চেয়ার টেনে রাহেলার মুখোমুখি বসলেন। ভাত খেয়েছো রাহেলা? না। উঠে খাবার দিতে বলো, আমি গোসল করে 4টা খাবো। খাবারের টেবিলে কথা হবে। শুভ্রর চশমার ব্যাপারে এত চিন্তিত হওয়ার কিছু দেখছি না। তুমি কি ওকে বাড়তি চশমা দাওনি? ওর হ্যান্ডব্যাগে 2টা আছে, কিন্তু ওকে তো বলা হয়নি। না বললেও অসুবিধা হবে না। এক সময় না এক সময় ও ব্যাগ খুলবে, ব্যাগ খুললেই পেয়ে যাবে। রাহেলা ফিসফিস করে বললেন, যদি ব্যাগটা হারিয়ে ফেলে? চোখে তো এখন দেখছে না, নিজের ব্যাগ চিনবে কি করে? ইয়াজউদ্দিন সাহেব ধৈর্য হারালেন না, শান্ত গলায় বললেন, চিটাগংয়ে নেমে নতুন চশমা বানিয়ে নেবে। প্রেসক্রিপশন সব সময় শুভ্রর মানিব্যাগে থাকে, থাকে না? হুম। নামো তো বিছানা থেকে, নামো। আমার খুব অস্থির লাগছে। শোনো রাহেলা, আমি বরং এক কাজ করি, আমাদের চিটাগং অফিসের সিদ্ধিকে বলে দিই। সে ভোরবেলা চিটাগং রেল স্টেশনে যাবে এবং শুভ্রকে বলবে তার হ্যান্ডব্যাগের সাইড পকেটে চশমা আছে। আচ্ছা। তোমার অস্থিরতা কি এখন একটু কমেছে? রাহেলা জবাব দিলেন না। ইয়াজউদ্দিন সাহেব শান্ত গলায় বললেন, আমি ট্রেনে একজন লোক রেখেছি, সে সব সময় শুভ্রের ওপর লক্ষ্য রাখবে। তোমাকে এই খবরটা জানাতে চাচ্ছিলাম না, কিন্তু প্রেশার বেড়ে তোমার যে অবস্থা হয়েছে আমার মনে হলো জানানো উচিত। ইয়াজউদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন, স্ত্রীর হাত ধরে তাকে নিচে নামালেন। রাহেলা বললেন, মজিদ বলছিল সুন্দর মতো একটা মেয়ে নাকি শুভ্রের হাত ধরে তাকে ট্রেনে তুলেছে। ভালোই তো,
সমস্যার সময় বন্ধুর মতো কাউকে কাছে পেয়েছে। আমার কেন জানি খুব খারাপ লাগছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটবে। ভয়ঙ্কর কিছুটা কি হবে বলে মনে করছো? ওরা সমুদ্রে নামবে, তারপর চোরাবালিতে আটকে যাবে। ও তো একা যাচ্ছে না, ওর ৮-৯ জন বন্ধু আছে। একজন চোরাবালিতে আটকালে অন্যরা টেনে তুলবে। বিপদের সময় কাউকে কাছে পাওয়া যায় না। ওই মেয়েটাকে পাওয়া যাবে বলে আমার ধারণা। কোন মেয়ে? ইয়াজুদ্দিন সাহেব হাসতে হাসতে বললেন, সুন্দর মতো মেয়েটি, যে শুভ্রের হাত ধরে তাকে ট্রেনে তুলে নিল। তুমি এখনো এত অস্থির হয়ে আছো কেন? যাও, নিচে গিয়ে খাবার গরম করতে বলো, আমি চিটাগং টেলিফোন করছি। ম্যানেজার সাহেবের সঙ্গে আমিও কথা বলবো। তোমার কথা বলার কোনো প্রয়োজন দেখছি না, যা বলার আমি গুছিয়ে বলবো। চশমাটা আছে ওর হ্যান্ডব্যাগের ডান দিকের পকেটে। ডিসপোজেবল রেজার, শেভিং ক্রিম, সাবান, টুথপেস্ট, টুথব্রাশ সব আছে বাঁ দিকের পকেটে। আচ্ছা, আমি বলে দেব। রাহেলা কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, শুভ্রের সঙ্গে আমার এই যে ভীতি, তোমার কাছে তা কি অস্বাভাবিক মনে হয়? ইয়াজুদ্দিন সাহেব বললেন, না, অন্য সবার কাছে মনে হবে তুমি বাড়াবাড়ি করছো, কিন্তু আমার কাছে মনে হবে না। কারণ অন্যরা জানে না, কিন্তু আমরা জানি শুভ্রের চোখের নার্ভ শুকিয়ে আসছে। অতি দ্রুত তার চোখ নষ্ট হয়ে যাবে, সে কিছুই দেখতে পারবে না। রাহেলা থমথমে গলায় বললেন, বারবার তুমি এই কথা মনে করিয়ে দাও কেন? তোমাকে মানসিকভাবে প্রস্তুত করার জন্যই করি। বড় ধরনের বিপদের জন্য মানসিক প্রস্তুতি দরকার। মানসিক প্রস্তুতি থাকে না বলেই আমরা কোনো বিপদের মুখোমুখি দাঁড়াতে পারি না। তুমি পারো? হ্যাঁ, আমি পারি। রাহেলার মাথা ঘুরে উঠল। তিনি ক্ষীণ স্বরে বললেন, আমার কেমন জানি লাগছে। ইয়াজুদ্দিন রাহেলার হাত ধরে ফেললেন, ঠান্ডা হাত। সেই হাত থরথর করে কাঁপছে। রাত বাজে ২টার মতো। কথা ছিল সারা রাত সবাই জেগে থাকবে, হইচই করতে করতে যাবে। মনে হচ্ছে সবার উৎসাহে ভাঁটা পড়েছে। বল্টু গোড়া থেকেই মনমরা ছিল। তার মনমরা ভাব রাত ১টার দিকে কাটল। সে মোতালেবের কাছ থেকে ক্যাসেট প্লেয়ার নিয়ে ফুল ভলিউমে ক্যাসেট চালু করল, বন্যার রবীন্দ্রসঙ্গীত। তবে ক্যাসেটের দোষ আছে, মনে হচ্ছে বন্যার গলায় ল্যারেঞ্জাইটিস। ভাঙা গলায় গান, সখী বয়ে গেল বেলা, শুধু হাসি খেলা আর কি ভালো লাগে। চশমা পরা দাড়িওয়ালা এক ভদ্রলোক হঠাৎ পিছন থেকে উঠে এসে কঠিন গলায় বললেন, আপনি কি গান বন্ধ করবেন? বল্টু বলল, কেন বন্ধ করব? বন্ধ করবেন, কারণ এখন রাত ২টো বাজে। এখন গানের সময় না, এখন ঘুমানোর সময়। আপনার ঘুমাবার সময়, আপনি কোলবালিশ নিয়ে শুয়ে পড়ুন। আমাদের এখন জেগে থাকার সময়। চশমাওয়ালা লোক সমর্থনের আশায় চারদিকে তাকাচ্ছে। কাজেই সমর্থন পাওয়ার আগেই বল্টুকে সাপোর্ট দেওয়ার জন্য মোতালেব বলল, গানের পরপরই আছে নৃত্যানুষ্ঠান, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের দলে কয়েকজন নৃত্যশিল্পী আছে। নেইমা, নাচের জন্য তৈরি হও। নেইমার জন্য অত্যন্ত অপমানসূচক কথা। তার বিশাল শরীরের দিকে লক্ষ্য করেই তাকে নৃত্যশিল্পী বলা হচ্ছে। অতি বড় বোকাও এটা বুঝতে পারবে। নেইমার পাশে নীরা বসেছিল। সে খিল খিল করে হাসতে শুরু করলো, যেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসিকতা সে এই মাত্র শুনল। চশমা পরা ভদ্রলোক বললেন, আপনারা আমাদের সারা রাত বিরক্ত করবেন তা তো হয় না। বল্টু বলল, প্রতি রাতেই যে ঘুমোতে হবে তার কি মানে আছে? একটা রাত না ঘুমিয়ে দেখুন কেমন লাগে, খারাপ লাগবে না। কথাবার্তার এই পর্যায়ে রানা উঠে বলল, নো মিউজিক, গান বন্ধ। অন্য যাত্রীদের সুবিধা অসুবিধাও আমাদের দেখতে হবে। সে চশমা পরা লোকের কাছে এগিয়ে এসে বলল,
ওল্ড ব্রাদার, নো অফেন্স, যান শুয়ে পড়ুন। মোতালেবের গা জ্বলে গেল। ট্রেন ছাড়বার পর থেকেই রানাই আলগা মাতব্বরিটা করছে, সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। কষে এর পাছায় একটা লাথি বসিয়ে দেওয়া দরকার, লোকজনের সামনেই দেওয়া দরকার, যাতে গাধাটার একটা শিক্ষা হয়। মাতব্বর। মোনা জানলা দিয়ে বাইরের অন্ধকার দেখছিল। অন্ধকারে দেখার কিছু নেই, তবু ভালো লাগছিল। ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির শব্দ শুনতে সুন্দর লাগছে। চলন্ত ট্রেন থেকে বৃষ্টির শব্দ যে এত সুন্দর লাগে কে জানত। রানা এসে খট করে মোনার জানালা বন্ধ করে বলল, নো বৃষ্টিতে ভেজাভিজি, ঘুমা, ঘুমিয়ে পড়ো। রানা এসে বসলো সঞ্জুর পাশে। সঞ্জুকে খুব মন মরা লাগছে। দলের কেউ কোনো কারণে বিষণ্ণ হলে সেটা দেখার দায়িত্বও তার। কি হয়েছে রে সঞ্জু? কই কিছু হয়নি তো। মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বল। কিছু হয়নি। মোনা লাফ দিয়ে ট্রেনে উঠে পড়েছে, এই জন্য মন খারাপ করছিস? বাদ দে, বাচ্চা মেয়ে মিস্টেক করে ফেলেছে, হেভি বকা দিয়ে দিয়েছি। তুই যদি মুখ ভোঁতা করে রাখিস তাহলে মোনা ভাববে তোর জন্য তার মন খারাপ। এই কাজটা সে করলো কি করে তাই আমি এখনো বুঝতে পারছি না। এমন তো নয় যে বেফকুফ মেয়ে। নে সঞ্জু, সিগারেট নে। সঞ্জু সিগারেট নিল। মোনা কী জন্য লাফ দিয়ে ট্রেনে উঠেছে তা সে না জানলেও অনুমান করতে পেরেছে। মোনার জন্য তার খুব মায়া লাগছে। বি হ্যাপি সঞ্জু, বি হ্যাপি, মন খারাপ করে থাকবি না। আমি যাই, টিটির সঙ্গে ম্যানেজ করে আসি, টাকা খাইয়ে আসি। টাকা খাওয়াবি কেন? আমাদের মধ্যে দুজন আছে না টিকিট ছাড়া, টাকা না খাওয়ালে কি হবে ভাব। আমি অবশ্যই প্রিলিমারি আলাপ করে রেখেছি, চোখ টিপি দিয়ে দিয়েছি। এই সব লক্ষ্য রাখতে হবে না, নয়তো চিটাগং নামতেই ঝামেলায় পড়ে যেতাম। আমি ম্যানেজ না করলে এইসব ঝামেলা তোরা মেটাবে কী করে? তোরা তো আবার সব ভদ্রলোক। এই দেখ না, বৃষ্টি হচ্ছে অথচ সবার জানলা খোলা। ঠান্ডা লেগে বুকে কফ বসে গেলে অবস্থাটা কি হবে? কোথায় পাবো ডাক্তার, কোথায় পাবো ওষুধ? রানা ব্যস্ত পায়ে উঠে চলে গেল। রানা চলে যেতেই মোনা আবার তার জানলা খুলে দিল। জানলা খোলার সময় ভাইয়ের দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে হাসল। সঞ্জুও হাসল। ঝুম বৃষ্টি হচ্ছে। জরির পাশে জানালা খোলা, বৃষ্টির ছাট আসছে। অনুষ্কা বলল, জরি তুই ভিজে যাচ্ছিস, জানালা বন্ধ করে দে। জরি বলল, আমার ভিজতে ভালো লাগছে। অসুখ বাঁধাবি, নিউমোনিয়া হবে, আমাদের সব প্রোগ্রাম বানচাল হবে। সেটাও মন্দ না, মানুষের জীবনে প্রোগ্রাম ছাড়া কিছু কিছু অংশ থাকা দরকার, যে অংশে আগে ভাগে কিছু ভাবা যাবে না, যা হবার হবে। অনুষ্কা হাসি মুখে বলল, এটা কি কোনো দার্শনিক তত্ত্ব? খুবই সাধারণ তত্ত্ব, দার্শনিক ফার্শনিক না। জরি তুই কিন্তু ভিজে ন্যাতা ন্যাতা হয়ে গেছিস। জরি হালকা গলায় বলল, তুই একটা প্রসঙ্গ নিয়ে এত কথা বলিস যে রাগ লাগে। কথা বলার তো আরও বিষয় আছে। আচ্ছা যা, এই প্রসঙ্গে আর কথা বলবো না। শুভ্রকে দেখছি না কেন রে জরি? শুভ্র কোথায় গেল? যাবে আবার কোথায়? ট্রেনেই আছে। মনে হয় এক কামরা থেকে আর এক কামরায় সিগারেট হাতে ঘুরে বেড়াচ্ছে। ওর এমন একা ঘুরে বেড়ানো ঠিক না, চোখে কম দেখে। জরি হেসে ফেলল। অনুষ্কা বলল, হাসিস কেন? তোর মাতৃভাব দেখে হাসি। তোর মধ্যে একটা দলপতি দলপতি ব্যাপার আছে, সব সময় লক্ষ্য করেছি। আমরা কোথাও গেলে তুই দলপতি সেজে ফেলিস, সব চিন্তাভাবনা নিজের মাথায়। আমাকে নিয়ে ভাবছিস, আবার শুভ্রকে নিয়ে ভাবছিস, কত কিসের ভাবাভাবি। আমরা সবাই রাজা। আচ্ছা যা, আর ভাববো না। না ভেবে তুই পারবি না, ব্যাপারটা রক্তের মধ্যে ঢুকে আছে। অনুষ্কা বলল, জানালাটা পুরো খোলা না রেখে হাফ খুলে রাখ, তুই একেবারে গোসল করে ফেলেছিস।
জরি জানালা বন্ধ করে উঠে দাঁড়ালো। অনুষ্কা বলল, যাচ্ছিস কোথায়? অন্য কোথাও গিয়ে বসবো, যেখানে আমার মাতৃসম কেউ থাকবে না, কেউ আমাকে ক্রমাগত উপদেশ দেবে না। সরি, এখানেই বস, জানালা পুরোপুরি খুলে দে, আমি আর কিচ্ছু বলবো না। ওয়ার্ড অফ অনার। না, তোর পাশে বসবো না। জরি হাঁটতে শুরু করলো। দলের পুরুষদের মধ্যে শুধু মোতালেবকে দেখা যাচ্ছে। সে ইতিমধ্যে শোয়ার ব্যবস্থা করে ফেলেছে। তার পাশের সিটের ভদ্রলোককে অন্য জায়গায় পাঠিয়ে দুটো সিট দখল করে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছে। দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। অথচ কথা ছিল সারা রাত কেউ ঘুমোবে না। জরির মনে হলো শেষটায় দেখা যাবে শুধু সেই জেগে আছে, আর সবাই ঘুমোচ্ছে। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। রাত কত হয়েছে? জরির হাতে ঘড়ি ছিল, এখন ঘড়ি নেই, কোথাও খুলে টুলে পড়ে গেছে। ভালোই হয়েছে, ঘড়িটা ওই মানুষের দেওয়া, দামি ঘড়ি। লোকটা কৃপণ না, সে তার স্ত্রীকে দামি দামি জিনিসপত্র দিয়েই সাজিয়েছে। পরনের শাড়িটাও দামি, কত দাম জরি জানে না। লোকটার বোন এই শাড়িটাকে পরাতে পরাতে বলেছিল, বেস্ট কোয়ালিটি বালুচরি কাতান। এই বেস্ট কোয়ালিটি বালুচরি কাতান ভিজে এখন গায়ের সঙ্গে লেপ্টে আছে। জরির এখন নিজেকে অসুচি লাগছে, মনে হচ্ছে ওই লোকটা যেন তাকে জড়িয়ে ধরে আছে। একজন সাধারণ মেয়ের জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে। জরি কি নিজেই ভেবেছিল সে এমন একটা কাণ্ড করতে পারবে, বিয়ের আসর থেকে পালিয়ে আসবে? যদি পালাতে না পারতো তাহলে কি হতো? তাহলে এই রাতটা হতো তাদের বাসর রাত। লোকটা তার শরীর নিয়ে কিছুক্ষণ ছানাছানি করে সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়তো, আর সে সারা রাত জেগে বৃষ্টি দেখত। আচ্ছা, ঢাকায় কি এখন বৃষ্টি হচ্ছে? ওই লোকটা কি করছে? ঘুমোতে নিশ্চয়ই পারছে না, কিংবা কে জানে মদ ফদ খেয়ে হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তবে সেই ঘুম নিশ্চয়ই সুখের ঘুম না, নিশ্চয়ই ঘুমের মধ্যে তার শরীর জ্বলে যাচ্ছে। শুভ্র লক্ষ্য করল ভেজা শাড়ির এক অংশ চাদরের মতো গায়ে জড়িয়ে জরি হনহন করে যাচ্ছে। তার একবার ইচ্ছা হলো জরিকে ডাকে, কিন্তু জরির হাঁটার মধ্যে এমন এক আত্মমগ্ন ভঙ্গি যে মনে হলো ডাকলেও সে থামবে না। একটা সুটকেসের মধ্যে ধাক্কা খেয়ে জরির পড়ে যাওয়ার মতো হলো। সে নিজেকে সামলে নিয়ে হাসল। কার দিকে তাকিয়ে হাসল? শুভ্রর হাতে একটা জ্বলন্ত সিগারেট। আজ এক রাতের মধ্যে অনেকগুলো সিগারেট খাওয়া হয়েছে। বমি বমি লাগছে, বুক জ্বালা করছে এবং মাথা কেমন হালকা লাগছে। এই হালকা বোধ হওয়াটাই কি সিগারেটের নেশা? গাঁজা খেলে লজ্জা বাড়ে, ভাঙের শরবত খেলে কি হয় এখনও জানা হয়নি। স্যার, একটু শুনবেন? শুভ্র চমকে উঠে বলল, আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। অপরিচিত একজন মানুষ, লম্বা রোগা, মাথায় চুলের বংশও নেই, পরনে সাফারি, মেয়েলি গলার স্বর, চোখে সোনালি ফ্রেমের চশমা। এই লোককে আগে কখনো দেখেছে বলে শুভ্র মনে করতে পারল না। আমি কি আপনাকে চিনি? জি না স্যার। আপনি আমাকে চেনেন? জি স্যার, চিনি। আপনার বাবা ইজাউদ্দিন সাহেব আমাকে পাঠিয়েছেন। বুঝতে পারছি না, তিনি আপনাকে হঠাৎ করে কিভাবে পাঠাবেন? আপনার দেখাশোনা করার জন্য আমি ঢাকা থেকে গাড়িতে উঠেছি। শুভ্র শুকনো গলায় বলল, ও আচ্ছা, তাহলে আপনি ঠিকমতো দেখাশোনা করে যাচ্ছেন। বাবাকে খবর পাঠাচ্ছেন কিভাবে? ওয়্যারলেসে। স্যার, আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। আমি আপনার উপর রাগ করছি না, রাগ করছি বাবার ওপর। আমি কল্পনাও করিনি বাবা একজন স্পাই পাঠাবেন। স্যার, আপনি ভুল করছেন, আমি স্পাই না। আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই আমি যাচ্ছি।
আমাকে বলা হয়েছে বড় রকমের কোনো সমস্যায় পড়লেই শুধু আমি আপনাকে পরিচয় দিই। শুভ্র মন খারাপ করা গলায় বলল, আমি কি বড় রকমের কোনো সমস্যায় পড়েছি? জি স্যার, পড়েছেন। আমি তো কোনো সমস্যা দেখছি না। আপনার ঘুমের অসুবিধা হচ্ছে। আমার ঘুমের অসুবিধা একটা বড় সমস্যা? আপনি আমার ঘুমের ব্যবস্থা করেছেন? জি, 3টে এয়ার কন্ডিশনার কোচ আপনার নামে রিজার্ভ করা আছে, খালি যাচ্ছে, আপনারা ঘুমোতে পারেন। আমি তার কোনো প্রয়োজন দেখছি না। সারা রাত জেগে থেকে পরদিন জার্নি করলে অসুস্থ হয়ে পড়বেন স্যার। আপনার শরীর তো ভালো না। যদি অসুস্থ হয়ে পড়ি আপনি নিশ্চয়ই ডাক্তারের ব্যবস্থাও করে ফেলবেন। কাজেই আমি কোনো সমস্যা দেখছি না। আপনি স্যার শুধু শুধু আমার উপর রাগ করছেন। আমি হুকুমের চাকর। আমি আপনার উপর রাগ করছি না, তবে আবার যদি কখনো আপনাকে আমার পিছনে পিছনে ঘুরতে দেখি তাহলে রাগ করব, খুব রাগ করব। আপনার নাম কি? স্যার, আমার নাম সুলেমান। সুলেমান সাহেব, আপনি দয়া করে বিদায় হন, আমাকে আমার মতো থাকতে দিন। জি স্যার। লাইটারটা রাখুন স্যার। লাইটার দিয়ে কি করব? আপনার সিগারেট নিভে গেছে। শুভ্র লাইটার হাতে নিজের জায়গায় ফিরে এলো। অনুষ্কা বলল, শুভ্র, তুমি কি জরিকে দেখেছো? সে কোথায় জানো? এখন কোথায় জানি না, তবে তাকে যেতে দেখেছি। হনহন করে যাচ্ছিল, একটা সুটকেসের সঙ্গে ধাক্কা খেয়েছে। ও আমার ওপর রাগ করে উঠে চলে গেছে। কী নিয়ে রাগ করলো? কোনো কিছুই নিয়ে না, রাগটা ওর মনে ছিল, বের হয়ে এসেছে। তুমি কি রাগ ভাঙিয়ে ওকে নিয়ে আসবে? আমি গেলে ওর রাগ ভাঙবে? হ্যাঁ, ভাঙবে। শুভ্র জরিকে খুঁজতে বের হলো। আশ্চর্য কাণ্ড, জরি কোথাও নেই। একজন মানুষ তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, কোথায় গেল সে? আখাউড়ায় ট্রেন কিছুক্ষণের জন্য থেমেছিল। জরি কি তখন নেমে গেছে? শুভ্রর বুক কাঁপছে। সে আবার খুঁজতে শুরু করলো। স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? না, কাউকে খুঁজছি না। আপনাকে না বলেছি আমার পিছনে ঘুরঘুর করবেন না। সুলেমান এসে সামনে দাঁড়িয়েছে। সে কি ছায়ার মতো শুভ্রকে অনুসরণ করছে? সুলেমান ইতস্তত গলায় বলল, ভেজা শাড়ি পরা মেয়েটা স্যার বুফে কারে আছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি সারাক্ষণই আমার পিছনে পিছনে আছেন? আমি স্যার দূর থেকে লক্ষ্য রাখছি। আমি কি করছি না করছি সব দেখছেন? জি স্যার। আমি যে বুফে কারের ম্যানেজারের গায়ে থুতু দিয়েছি তাও দেখেছেন? সুলেমান কিছু বলল না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র একবার ভাবল, বলে, এই ব্যাপারটা আপনি দয়া করে বাবাকে জানাবেন না। তারপর মনে হলো এটা বলা ঠিক হবে না। অন্যায় অনুরোধ, অন্যায় অনুরোধ আর যেই করুক সে করতে পারবে না। বুফে কার অন্ধকার। টেবিলগুলোর ওপর বালিশ এবং চাদর বিছিয়ে বুফে কারের লোকজন শুয়ে আছে। একটা টেবিলই শুধু খালি। তারই এক কোনায় জড়সড় হয়ে জরি বসে আছে। খোলা জানলায় বৃষ্টির ছাট আসছে। শুভ্র ডাকল, জরি। জরি খুব স্বাভাবিক গলায় বলল, এসো, বসো আমার সামনে। একা একা কি করছো? ভাবছি। কি ভাবছো? শৈশব থেকে ভাবা শুরু করেছি। 4 বছর বয়স থেকে আরম্ভ করেছি। যেসব স্মৃতি আমার মাথায় জমে আছে সেগুলো দেখার চেষ্টা করছি। কোন পর্যায়ে এসেছো? ক্লাস 10। ক্লাস 10-এ এসেই বাধা পড়লাম, তুমি উদয় হলে। শীত লাগছে না? লাগছে, শীতে মরে যাচ্ছি। মনে হয় জ্বরও এসেছে। দেখো তো গায়ে জ্বর আছে কিনা। জরি হাত বাড়িয়ে দিল। কত সহজেই না সে তার হাত বাড়িয়েছে। দ্বিধা নেই, সংকোচ নেই, বরং এক ধরনের নির্ভরতা আছে। শুভ্র বলল, তোমার গায়ে জ্বর? বেশি জ্বর?
হ্যাঁ বেশি, অনেক জ্বর। তোমার বৃষ্টিতে ভেজা ঠিক হয়নি। বৃষ্টি না ভিজলেও আমার জ্বর আসতো। আমি যখন বড় ধরনের কোনো সমস্যা থেকে মুক্তি পাই তখন আমার জ্বর এসে যায়। সেই জ্বর কতদিন থাকে সে হিসাব করিনি। ভেজা কাপড় বদলাবে না? বদলাতে পারলে ভালো হতো, নিজেকে অসুচি লাগছে। তবে নোংরা বাথরুমে ঢুকে কাপড় বদলাতে ইচ্ছা করছে না। তাহলে কি করবে? ভেজা কাপড়ে বসে থাকবে? হ্যাঁ। অনুষ্কা মন খারাপ করে আছে, তুমি নাকি তার সঙ্গে ঝগড়া করেছো? জরি কিছু বলল না, জানলার অন্ধকারের দিকে মুখ ঘুরিয়ে বসল। বৃষ্টি থেমে গেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। জরি হাই তুলতে তুলতে বলল, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ইস, যদি একটা পুরো কামরা আমার থাকতো তাহলে দরজা বন্ধ করে হাত পা ছড়িয়ে কি আরাম করে ঘুমাতাম। শুভ্র ইতস্তত গলায় বলল, আমি একটা খালি কামরার ব্যবস্থা করতে পারি। করব? একটা পুরো কামরা আমার জন্য? হ্যাঁ। কিভাবে করবে? কিভাবে করব তা তোমার জানার দরকার নেই, করব কি না সেটাই জানতে চাচ্ছি। প্লিজ শুভ্র, করো। কিভাবে করবে? ম্যাজিক। বড়লোকেদের হাতে অনেক ধরনের ম্যাজিক থাকে। শুভ্র বুফে কারের বাইরে এসে দেখে সুলেমান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুলেমান মনে হলো শুভ্রকে দেখে লজ্জা পাচ্ছে, সে চলে যেতে ধরেছিল। শুভ্র বলল, একটা কামরার ব্যবস্থা করুন। সুলেমান হতভম্ব গলায় বলল, আপনাদের দুজনের জন্য? না, একজন শুধু যাবে, তার শরীর খারাপ। ও আচ্ছা, আমি সরি, ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছু নেই। একজন ডাক্তারের ব্যবস্থা কি করব স্যার? আপনি কি ডাক্তারও সঙ্গে নিয়ে এসেছেন? জি না স্যার, খুঁজে বের করব। এত বড় ট্রেন, একজন না একজন ডাক্তার তো থাকবেনই। ডাক্তার কি লাগবে স্যার? না। আমার ব্যবহারে অসন্তুষ্ট হবেন না স্যার। শুভ্র বিস্মিত হয়ে তাকালো। লোকটাকে এখন তার আর অতটা খারাপ লাগছে না, কীরকম বিনীত ভঙ্গিতে তাকাচ্ছে। শেষ হলো প্রথম পর্ব। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।